আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আজও দেরি করে ফেললি তুই। রাজপুত্র, তোর জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবে। ইন্তিশার হালকা হেসে বলল, তুই তো জানিস আমার দেরি হয়, তাহলে জেগে বসে থাকিস কেন? আমি না জাগলে এত রাতে এসে তোকে দরজাটা কে খুলে দেবে? দাঁড়া, এ মাসের বেতনটা হাতে এলেই লকটা ঠিক করে নেব, তখন এক্সট্রা চাবি রাখলেই চলবে। তাই করবি। রোজ রোজ এভাবে রাত জেগে বসে থাকতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তাই করব। এখন দেখি, ঢুকতে দে আমাকে। দেব, আগে দেখে নেই তুই ড্রিঙ্কস করেছিস নাকি। দেখি, এদিকে আয় তো। ইন্তিশার হাত ধরে টানলো এসে আপু। আমি যেহেতু ওর পাশেই দাঁড়িয়েছিলাম, তাই চট করে আমার দিকে নজর এলো ওর। অবাক হয়ে প্রশ্ন করলো, ইন্তু, তুই কি কাউকে নিয়ে এসেছিস? তোর পাশে ওটা কে? ইন্তিশা আমার দিকে একবার তাকালো, বলল, নিজেই দেখে নে কে। আমার সামনে থেকে সরে গিয়ে ইশি আপুকে দেখার সুযোগ করে দিল। মৃদু আলোয় আমার মুখখানা দেখতে ইশি আপুর রুড়ো শহরে চেঁচিয়ে উঠল, ইন্তিশার, ও এখানে কেন? তার স্বর এত ভয়ানক ছিল, শুনে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আমি মাথা নিচু করে ভাবতে লাগলাম, একজন দেখেই এই অবস্থা, বাকিদের আরো কি হবে? আমার বোধ হয় আস্তই রাখবে না। ইশি আপুর চিৎকারে ইন্তিশার খেপে গেল। আমার হাত ধরে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ছি, মাঝরাতে চেঁচামেচি করছিস কেন? লোকে কি বলবে? কি বলে বলুক, আই ডোন্ট কেয়ার। তুই বল, এই মেয়েটাকে নিয়ে এসেছিস কেন এই বাসায়? তোর সাহস কি করে হয়? রাগে কাঁপতে কাঁপতে বলল ইশি আপু। ইন্তিশার সে প্রশ্নের জবাব না দিয়ে আমার হাত টেনে ধরে এনে একটা ঘরের সামনে নিয়ে গেল। বলল, এখানে ভাবি আছে, ভাবির রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়ো, যা কথা হওয়ার কাল হবে। আমি বোবার ন্যায় মাথা নেড়ে চাপিয়ে রাখা দরজা ঠেলে ভেতরে ঢুকে গেলাম। ডিম লাইটের মৃদু আলোয় খাটের উপর ঘুমন্ত আপা আর ইউষাকে দেখে চেপে রাখা কান্না সব বাধা ঠেলে সব বেগে বাইরে আসতে চাইলো আমার। আমি ছুটে গিয়ে আপাকে পেছন থেকে ঝাপটে ধরলাম। ঘুমের ব্যাঘাত ঘটায় আপা খানিক নড়ে উঠল। আমার হাতের উপর হাত রেখে ঘুমের ঘুরে অস্পষ্ট গলায় বলল, কে এসেছে? আমার নীরদ এসেছে। বাবু, তুই এসেছিস? আমার মেয়ে। আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। ঠোঁট কামড়ে নিঃশব্দে কাঁদতে কাঁদতে বললাম, এসেছে আপা, তোমার নীরদ এসেছে। পাশ ফিরে আমায় একটু জড়িয়ে ধরো আপা, আমার ভেতরটা যে জ্বলে যাচ্ছে। আমি পড়ছি আপা, ভয়ানকভাবে পড়ছি। দহন জ্বালায় নিঃশেষ হয়ে যাচ্ছি আমি। দরজার বাইরে থেকে ভাঙচুরের আওয়াজ আসছে, সাথে দুই ভাই বোনের কথা কাটাকাটি। মনে হচ্ছে মাঝ রাত্রিরে মহাপ্রলয় নেমে এসেছে ধরনীর বুকে। কে জানে এই মহাপ্রলয় আমাদের কোথায় ভাসিয়ে নিয়ে যাবে। সাত সকালে মিঠেল রোদের অবাধ্য স্পর্শে ঘুম ভেঙে গেল আমার। তাকিয়ে দেখলাম বিছানার ধারেই জানালাটা, পুরনো জং ধরা লোহার গ্রিল, ওতে নরম রঙের পর্দা আটা থাকলেও সে পর্দা ভেদ করে রোদেরা ভিড় জমিয়েছে ছোট্ট কামরায়। পিটপিট করে ঘরের চারিদিকে নজর বোলাতে ইচ্ছে করলো আমার। আসবাব বলতে বেশি কিছু নেই ঘরটাতে। ঘরের এক কোণে জানালার পাশে খাট, একটা কাঠের আলমারি, ছোট্ট একখানা টেবিল, যাতে হাতে গোনা কয়েকটা বই আর রাজ্যের ঔষধপত্রে ভরা, আর দেয়ালে গোলাকৃতির ছোট্ট দেয়াল ঘড়ি। ব্যাস। চারিদিকে চোখ বুলিয়ে মনে করার চেষ্টা করলাম এই মুহূর্তে কোথায় আছি আমি। উঠে বসতে বসতে মনে পড়লো আমি তো আপার কাছে এসেছি। ইতি উতি তাকিয়ে আপাকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু সে যে ঘরে নেই। বাড়িটা নিস্তব্ধ, কারো কোনো কথা শোনা যাচ্ছে না। কেউ নেই নাকি বাড়িতে? অবিন্যস্ত চুলগুলো মুঠোয় পেঁচিয়ে রাবারে আটকাতে আটকাতে ভাবছিলাম আমি। এমন সময় মৃদু ধাক্কায় দরজাটা খুলে গেল। তাকিয়ে দেখলাম হুইল চেয়ারে বসে এগিয়ে আসছে আপা। আমায় দেখে হাস্যোজ্জ্বল মুখে বলে উঠল, সোনা মানিক আমার, উঠে গেছিস ঘুম থেকে? হতভম্ব হয়ে ছুটে গেলাম আপার কাছে। অস্থির হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপা তোমার? তুমি হুইল চেয়ারে? আমার প্রশ্নে আপার চেহারা ফ্যাকাশে হয়ে গেল, তবে তা খানিকের জন্য। পুনরায় সে হাসি মুখ ফিরিয়ে এনে সস্নেহে আমার চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, সে অনেক কথা বাবু, পরে শুনিস। এখন ফ্রেশ হয়ে আয় তো, কিছু খাবি? আমি নিজ হাতে আজ খাইয়ে দেবো তোকে। কিন্তু আপা। কোনো কিন্তু নয়, সব প্রশ্নের উত্তর পাবি। আগে ফ্রেশ হয়ে আয়, যা যা। বাথরুমে সব দেয়া আছে, আর আলমারিতে দেখবি তোর জামাগুলো আছে। একটু মোটা হোসনি তো, সব গায়ে লাগবে। আমার কাপড় এখনো রেখে দিয়েছো তুমি? তোর স্মৃতি বলতে তো শুধু ওগুলোই ছিল। গালে হাত বুলিয়ে আলতো করে চুমু খেয়ে ছলো ছলো চোখে বলল আপা। আমি পাল্টা তার হাতে হালকা ঠোঁট স্পর্শ করে উঠে পড়লাম। আলমারিতে সত্যি আমার পুরনো সব কাপড় রাখা আছে ভাঁজ করে।
কাপড়গুলোতে হাত বোলাতেই পূর্বের সকল কথা মনে পড়ে যাচ্ছিল। ঘর কোনো নীরদ, যার আপনজন বলতে এক আপার 2 বই ছিল। মা হারা অনাথ একটা মেয়ে, বোনের বাড়িতে সকলের অবহেলায় থাকতো। অবশ্য আর সবার কাছে অবহেলা পেলেও বোন ছাড়া আরেকজন ব্যক্তির প্রত্যক্ষভাবে সাপোর্ট পেত সে সবসময়। মায়ের স্নেহও পেত। সেই মানুষটা হলো মাওই মা। আজকে নিশ্চয়ই তার সাথেও দেখা হবে। আমি যেন আর অপেক্ষাই করতে পারছি না। আচ্ছা, মাঝখানে এতটা বছর যে কেটে গেল, ওনার হৃদয়ে আমার জন্য ভালোবাসা অক্ষত আছে তো? নাকি দীর্ঘশ্বাস ছেড়ে কাপড় হাতে বাথরুমের দিকে পা বাড়ালাম আমি। বেশ সময় লাগিয়ে শাওয়ার নিয়ে বেরোবার মুহূর্তে বেখেয়ালে নজর পড়ে গেল বাথরুমের ছোট্ট আয়নাটায়। গুটি গুটি পায়ে সামনে গিয়ে ঝাপসা আয়নায় আলতো হাতে মুছে নিতেই বিধ্বস্ত একটা প্রতিচ্ছবি ভেসে উঠল। আলতো হাতে প্রতিচ্ছবি ছুঁয়ে ভাবতে থাকলাম, ঠিক কতদিন পর আয়নায় নিজেকে দেখছি আমি। শেষ কবে দেখেছিলাম মনে পড়ে কি আমার? এই গর্তে ঢোকা কালি পড়ে যাওয়া চোখ জোড়া, ব্রণে ভরা মুখ, শুষ্ক ঠোঁট জোড়া। এরকম আমি ছিলাম না তো। এটা আমি নই, এটা অন্য কেউ। নামটা শুধু এক, কিন্তু ভেতরে মানুষটা ভিন্ন। বাইরের প্রতিচ্ছবি ভিন্ন, জীবনধারা ভিন্ন, সব ভিন্ন সব। আমি আর রক্ত মাংসের নীরদ নই। আমি কেবল ভাঙা চোরা একটা মাটির পুতুল, একটা অনুভূতিহীন জড়। আজ আমার আর কান্না আসছে না। আমি চেষ্টা করছি চোখে পানি নিয়ে আসার, পারছি না। এই যে মাত্র বললাম জড় পদার্থ হয়ে গেছি, তাই বোধহয় চোখের পানি পাথর হয়ে গেছে আমার। আপা ডাকছে বাইরে থেকে। সময় নষ্ট করা উচিত নয়। খানিকটা পানি হাতে নিয়ে আয়নাটা ছুঁড়ে দিয়ে বেরিয়ে এলাম আমি। আজকের পর থেকে আয়না দেখাও আমার জন্য বন্ধ। বেরিয়ে দেখি আপা কি সুন্দর প্লেট ভরে খাবার নিয়ে এসেছে। সে জানে আমি এতটা খাবার খেতে পারবো না, তবুও এনেছে। বোন প্রীতি, এতটা খাবার নিয়ে এলে যে, আমি কি এত খাই? খাস না তো কি হয়েছে? আজ খাবি। শুকিয়ে পাট কাঠি হচ্ছিস 3 দিন। নিজেকে একবার দেখেছিস আয়নায়? আমি মৃদু হাসলাম। খাটে বসতে বসতে বললাম, যত্ন করার কেউ ছিল না যে। কত বেলা না খেয়ে পার করেছি, কেউ জানতেই চায়নি কখনো। কাজের চাপে নিজেরও মনে থাকেনি, তাই তো এমন অবস্থা হয়ে গেছে। আমার কথা শুনে আপা কাতর দৃষ্টিতে তাকালো। এসব আমার জন্য হয়েছে, তাই না রে নীরদ? পারলে আমাকে ক্ষমা করে দিস রে। এমা, ছি, ক্ষমার কথা আসছে কেন? আমার তো তোমায় ধন্যবাদ জানানো উচিত আপা। সেই রাতটা জীবনে না এলে জীবনে কি আসলে আমি জানতে পারতামই না। যদিও বা কাটা বিছানো জীবনের পথটা আমি ঠিকঠাক মারাতে পারিনি, ব্যর্থ হয়েছি, তবু আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমার কথা শুনে আপা মুখ ঘুরিয়ে কেঁদে ফেললো। আপার কান্না দেখে আমার বেশ খারাপই লাগলো। ওর কাছে আরেকটু সরে গিয়ে হাতের উপর হাত রেখে বললাম, কেঁদো না তো। কাঁদলে কোনো কিছু সমাধান হয় না আপা। যা গেছে গেছে, ওগুলো আর মনে না রাখি আমরা। বরং তুমি আমায় খাইয়ে দাও, কত ক্ষুধা লেগেছে জানো। হ্যাঁ, খাইয়ে দিচ্ছি। তুই পা তুলে আরাম করে বসতো। তোমাকেও খাটে বসিয়ে দিই, ওখান থেকে কষ্ট হবে তো। দিবি? আচ্ছা দে। প্লেট রেখে আপাকে ধরে খাটে বসিয়ে দিলাম। ওর দুটো পা প্যারালাইজড। আমি চলে যাওয়ার পর নিশ্চয়ই কিছু হয়েছে, খারাপ কিছু। কিন্তু কি হয়েছে ধরতে পারছি না আমি। সবটা আপার মুখেই শুনতে হবে দ্রুত। খাওয়ার ফাঁকে কথাগুলো কিভাবে তুলবো বুঝতে পারছিলাম না আমি। উসখুস করে বারবার এটা সেটা বলছিলাম, কিন্তু কেন কোনো কিছুই জমছিল না ঠিক। তারপর মনে হলো যা জানতে চাই সরাসরি জিজ্ঞেস করা উচিত আমার। বড় করে নিঃশ্বাস নিয়ে একবার জিজ্ঞেস করেই ফেললাম, এবার তোমরা এ বাড়িতে কেন আপা? আগের বাড়িটা কি হলো? ওটা তো নিলামে উঠেছে। নিলামে হঠাৎ কেন? আর তোমারই বা এই অবস্থা হলো কি করে? আমি আর থাকতে পারছি না আপা, এত প্রশ্নের ভিড়ে মাথায় আমার। অসহায়ভাবে বললাম আমি। আপা আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো, মৃদু কণ্ঠে বলল, এসবের শুরুটা হয়েছে সেদিনের পর থেকে। মানে? যে রাতে আমাকে বাড়ি থেকে? কথা সম্পূর্ণ করলাম না আমি। আপা না সূচক মাথা নেড়ে বলল, তারও আগে, আমার ওই বাড়িতে বউ হয়ে যাওয়ার পর থেকে, তোকে ওই বাড়িতে নিয়ে তোলার পর থেকে, আর ইন্তিশারের তোর প্রতি অনুভূতি আসার পর থেকে। দুর্ভাগ্যবশত এসবের কেন্দ্রবিন্দু তুই আর ইন্তিশার বনে গেছিস নীরদ। তোদের দুজনকে আবর্তন করেই সবটা। তবে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনোভাবেই তুই কিংবা ইন্তিশার এসবের জন্য দোষী নস। একটু খোলাসা করে বলবে সবটা? প্লেটটা রেখে বলছি। আপার কথা মতো চট করে প্লেটটা সিঙ্কের উপর রেখে চলে এলাম আমি। আসার সময় ওপাশে দুটো রুম চোখে পড়লো, যেগুলোর দরজা আটকানো। মনে তো হচ্ছে আমরা দুই বোন ছাড়া বাড়িতে আর কেউ নেই। অবশ্য থাকলেও হয়তো বা দরজা বন্ধ করে বসে আছে। ঘরে ঢুকে আমিও দরজাটা চাপিয়ে আপার পাশে গিয়ে বসলাম। আপা আমার হাত ধরে বলল, সবটা ধৈর্য ধরে শুনবি নীরদ, কেমন? আমি মাথা নেড়ে বোঝালাম শুনবো। ছোট্ট শ্বাস ফেলে আপা বলতে শুরু করলো,
অথচ কথা অথচ কথাটা কিন্তু সঠিক নয়। শুরুতে আমি তোর দুলাভাইয়ের প্রেমে পড়িনি, সেই পড়েছিল, আমার পেছনে লেগেছিল পাগল কুকুরের মতো। তার সে সময়কার পাগলামের ব্যাখ্যা দেওয়া সম্ভবই নয়। সে কোনো চেষ্টা বাদ রাখেনি আমাকে তার দিকে আকৃষ্ট করার। ওদিকে বড় পা মেজো পা হঠাৎ করে চলে যাওয়ার পর আমারও বাবার বাড়িতে মন টিকছিল না। কেন যেন তোর থেকে আর বাবার থেকে পালাতে চাইছিলাম। এজন্যই এহতেশাম আমাকে সহজে ওর প্রতি আকৃষ্ট করতে পেরেছিল। প্রেমের মতো বিয়ের প্রতিও আগ্রহটা আমার থেকে ওরই বেশি ছিল। তুই জানিস না, তবে আমরা কিন্তু পারিবারিকভাবে বিয়ের আগেও একা একা বিয়ে করেছিলাম। বিয়েতে ওর পরিবারের অনেকেই উপস্থিত ছিল না। বাবা হয়তো বুঝতে পেরেছিল কিছু। বিদায়ের সময় আমার হাত ধরে বলেছিল, সামনে থেকো মা, এই সংসারে তোমাকে অনেক কিছু সহ্য করতে হবে, নিজেকে শক্ত করে নাও। আমি প্রথমে আমলে নিইনি বিষয়টা, কিন্তু ভাগ্য, সংসারে পা রাখার প্রথম দিন থেকেই বাবার কথা অক্ষরে অক্ষরে ফুলে গেছে। শুধুমাত্র শাশুড়ি আর স্বামী ছাড়া আর কাউকে পাশে পাইনি আমি। কত মন জুগিয়ে চলার চেষ্টা করেছি সবার, বারবার শুধু ব্যর্থ হয়েছি। আমার সকল প্রচেষ্টা বিফলে যেতে দেখে একদিন আম্মা বুদ্ধি দিলেন, বাচ্চা কাচ্চা নাও, বংশে আলো এলে তোমার শ্বশুর ননদের মন গলবে। আমি ভাবলাম সত্যি বোধ হয়, তারপর কিছু চিন্তা না করে নিয়ে নিলাম বাচ্চা। তোর দুলাভাই এত তাড়াতাড়ি বাবু চাইনি, কতবার বলেছে অ্যাবর্শন করাতে, আমি রাজি হইনি। এক প্রকার ওর মতের বিরুদ্ধে গিয়ে বাবুকে পৃথিবীতে এনেছি। আমার মাথায় তখন একটা চিন্তা, এবারে বউ হয়ে উঠতে হবে যে কোনো উপায়ে। অবশ্য আমার চেষ্টা বিফলে যায়নি। বাবু হওয়ার পর ননদ যাদের ভালোবাসা ফিরেছিল আমার দিকে, কিন্তু শ্বশুরের মন তখনও গলেনি। শুরুতে ইউষাকে সে পছন্দ করতো না। তারপর একদিন কি হলো, হঠাৎ করে ইউষাকে নাতি হিসেবে মেনে নিল। ভাবলাম হয়তোবা শাশুড়ি মা বুঝিয়েছেন তাকে, কিন্তু অদ্ভুতভাবে লক্ষ্য করলাম আর সবার মন চোখে চলতে গিয়ে আসল মানুষটা, মানে তোর দুলাভাইকে কবে যেন হারিয়ে ফেলেছি আমি। বাবু হওয়ার 2 মাসের মাথায় খুব তুচ্ছ কারণ নিয়ে তার গায়ে হাত তোলাটাই বুঝিয়ে দিয়েছিল আমাকে। আমি চেষ্টা করলে সে সংগ্রামের পথ ছেড়ে বেরিয়ে আসতে পারতাম, কিন্তু নিরুপায় ছিলাম নীরদ। আর্থিকভাবে পরনির্ভরশীল মানুষ চাইলেই চট করে একটা শক্ত সিদ্ধান্ত নিতে পারে না। কথা বলার এক পর্যায়ে চোখ দিয়ে পানি গড়াতে শুরু করলো আপার। এক হাতে সে চোখের পানি মুছে নিয়ে বলে গেল, যতদিন তোর দুলাভাই আমার পাশে ছিল ততদিন কিচ্ছু মনে হয়নি, কিন্তু সে সরে যাওয়ার পর আমার পায়ের নিচ থেকে যেন মাটিটাই সরে গেছিল। ঝলমলে আলোকসজ্জার বাড়ি, বাড়ি ভর্তি লোক, অথচ আমি হয়ে পড়েছিলাম একা, সম্পূর্ণ একা। আপনজন বলতে আমার কেউ ছিল না সেখানে। আমি আর পারছিলাম না ওভাবে। তারপর একদিন হুট করে তোর দায়িত্ব দিয়ে দিলেন সৃষ্টিকর্তা, আমার একমাত্র ছোট্ট বোন। তোকে কতই না অবহেলা করেছি এক জীবনে, কিন্তু এই খারাপ সময়টা এসে দেখলাম আমার আপনজন বলতে একমাত্র তুই আছিস পৃথিবীতে। আমি তোকে হারাতে রাজি ছিলাম না। হাজার গঞ্জনা সইতে হবে জেনেও তোকে নিয়ে এলাম আমার কাছে। তুই জানিস না নীরদ, তোকে যেদিন নিয়ে এলাম বাড়িটাতে, সেদিন রাতে শ্বশুরমশাই আমায় ডেকে পাঠালেন। কঠিন গলায় বললেন, নিজে আমার এক ছেলেকে ফাঁসিয়ে শখ মেটেনি, এখন আবার বোনকে এনে ফেলেছো বাড়িতে। শোনো মেয়ে, আমি কিন্তু বেশ বুঝতে পারছি তোমার উদ্দেশ্য। বংশধর দিয়েছো বলেই যদি মনে করো তোমায় মেনে নিয়েছি, তাহলে ভুল ভাববে। তুমি এখন পর্যন্ত আমার চোখে বাইরের মানুষ, সহজ কথায় আশ্রিতাই। এক আশ্রিতা আর এক আশ্রিতাকে নিয়ে তো এলে, ওর কারণে যদি আমার সংসারে কোনোরূপ অশান্তি হয় তারপর বুঝবে। মনে রাখবে আমি লোকটা বিশেষ ভালো নই। বাবা হারিয়ে এক সময় যাকে বাবার আসনে বসিয়েছিলাম, তার মুখে এরকম কটু কথা শোনার পর আমার ভেতরে যে কী ঝড় বইছিল তোকে বোঝাতে পারবো না নীরদ। তবু আমি তোকে ছাড়ার কথা ভাবতে পারিনি। জানতাম আমি যদি তোকে সরিয়ে দিই নিজের থেকে, তাহলে তোর অস্তিত্ব আর থাকবে না পৃথিবীর বুকে। এই পৃথিবীর মানুষ খুব খারাপ, তুই পেরে উঠতি না কারোর সাথে। আপা, আমি কাতর গলায় ডাকলাম আপাকে, কিন্তু তার খেয়াল এদিকে নেই। সে তার মনে বলে গেল, তারপর শোন নীরদ, তোর হয়তো বা রাগ আমার উপর। আমি সবসময় কড়া শাসনে রেখেছি তোকে, বাইরে কারোর সাথে মিশতে দেইনি, এমনকি পরিবারের লোকগুলোর সাথেও তেমন মিশতে দেইনি। এর একটাই কারণ, তোর সম্পর্কে যেন কারো কোনো রিপোর্ট না আসে। আমি জানতাম এহতেশামের বাবা সবসময় তককে থাকতেন তোর ক্ষতি করার জন্য। ওই নোংরা লোকটার হাত থেকে তোকে বাঁচাতে এক প্রকার বন্দি জীবন করে দিয়েছিলাম আমি তোর। আমার বিশ্বাস ছিল একদিন মেধার জোরে এই শিকল ভেঙে বেরিয়ে যেতে পারবি তুই। আমি খুব করে অপেক্ষা করছিলাম সেই দিনটার জন্য, কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছে যে অন্য কিছু। আমাদের পরিকল্পনার ঊর্ধ্বে তার পরিকল্পনা। তিনি হয়তোবা তোকে নিয়ে অন্য কিছু ভেবে রেখেছিলেন। তাই তো একসময় ইন্তিশার এলো তোর জীবনে। কিন্তু আমি তো তাকে কখনোই চাইনি আপা। অস্থির হয়ে পড়লাম আমি। আমার দিকে ভরসার চোখে তাকিয়ে আপা বলল, আমি জানি নীরদ, তোর মনে ইন্তিশারকে নিয়ে কিছু ছিল না।
যদি কখনো এসেও থাকে, আমার কথা ভেবেই হয়তো নিজে হাতে সে অনুভূতিটাকে মেরে ফেলেছিস তুই। আমি মাথা নিচু করে ফেললাম। নীরের সত্যই বলেছে আপা। কিশোরী বয়সের আবেগে ভেসে ইন্তেশারকে নিয়ে ভাবনা আমার মনেও এসেছিল ঠিক, কিন্তু নিজের অবস্থান স্মরণ করে আর আপার ভয়ে নগণ্য সেই ভাবনাকে ধমকে মন বাক্সে বন্দি করেই সেই নগণ্য ভাবনাকে আমি বন্দি করতে একদমই দেরি করিনি। যদি ইন্তেশারের পাগলামিতে সাড়া দিতাম তাহলেও কি দুর্ভাগ্যকে আটকানো যেত? তখন তো অন্য উপায়ে আসতো দুর্ভাগ্যটা। নিজ ভাবনায় মশগুল আমার ধ্যান ভাঙলো আপার কথায়। শক্ত বাঁধনে তোকে আটকাতে পারলেও শত চেষ্টা করে ইন্তিশারকে আমি আটকাতে পারিনি নীরদ। ও জেদি বেপরোয়া ছেলে। আমি 1000বার ওকে সতর্ক করেছি, রাগ দেখিয়েছি, ধমকেছি, ভয়ও দেখিয়েছি তোকে দূরে কোথাও রেখে আসবো এসব পরে, কিন্তু ও আমার কথা শোনেনি। বরং এক সময় আমার অনুনয় করে বলেছে একটাবার যেন ওকে সুযোগ দিই। তোর ব্যাপারে সিরিয়াস ও, সারা জীবন কাটাতে চায়, তোকে ভালোবেসে আপন করতে চায়। আমি ওর অনুভূতিকে নিছক ছেলে মানুষই মনে করেছিলাম, কিন্তু একদিন সবার অগোচরে ও তোর ঘরে গিয়ে প্রস্তাব যে দিল, আমি ভাবতেও পারিনি বেপরোয়া ছেলেটা কখনো এত দূর অবধি চিন্তা করবে। ওকে তোর ঘরে দেখে সেদিন আমার অন্তরাত্মা কেঁপে উঠেছিল নীরদ। আমার মনে হয়েছিল একসময় ওর ভাইয়ের পাগলামিতে যেমন আমি ভেসে গিয়েছিলাম, তুই ওর পাগলামিতে ভেসে যাবি, নিজেকে আটকাতে পারবি না। এবং এই ভাবনা থেকে আমি একটা অপরাধ করে ফেলি। কি অপরাধ আপা? বিস্মিত হয়ে জানতে চাইলাম আমি। শ্বশুরমশাইকে ডেকে এনে সেই ঘটনাটা দেখিয়ে দিই। উনি সেদিন তাড়াতাড়ি ফিরছিলেন, ওপরের ঘরে ছিলেন। তোরা কেউ বুঝতে পারিসনি, আমার পাশে উনিও দাঁড়িয়ে দেখেছেন সবটা। শুধু উনি নয়, আমি আম্মাকেও ডেকে এনেছিলাম। নিজের ছেলে কর্মকাণ্ড দেখে ওনাদের মুখে যেন গ্রহণ লেগেছিল। যে সম্মান হারানোর অপবাদ উনি আমাকে দিতে চাইছিলেন, সেটা যে ওনার ছেলের মাধ্যমেই হারাবে, এটা বোঝাতে চেয়েছিলাম তাকে। ওসব দেখে ক্রোধে অন্ধ হয়ে উনি তৎক্ষণাৎ ভেতরে যেতে চাইছিলেন। আম্মা জোর করে তাকে আটকে উপরে নিয়ে গেলেন। যার সময় বলে গেলেন আমায় সবটা সামলাতে। আমি সামনে নিতে পারলেও কিছু সময় পর উপলব্ধি করলাম রাগের মাথায় আমি বোধহয় ভুল করে ফেলেছি। এর প্রভাব যদি কোনোভাবে তোর উপর আসে তখন কি হবে? চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলাম আমি। শ্বশুরমশাই খুব চালাক মানুষ, তিনি কিন্তু সব দোষ তোর উপর চাপিয়ে তোকে বাড়ি থেকে বের করে দেওয়ার ফোন দিয়েছিলেন, কিন্তু সফল হননি কেবলমাত্র ইন্তিশারের জন্যে। তোকে নিয়ে মিথ্যা অপবাদ শুনেও এতটা রেগে গেল, সে রাতেই বাবা ছেলের ভয়ানক ঝগড়া লাগলো। তোর বিরুদ্ধে কোনো কথা শুনলেও যেভাবে হুঙ্কার দিচ্ছিল, ওর সে রাতের আচরণগুলো সব অবাক করে ফেলেছিল। আমি বুঝতে পেরেছিলাম ও তোকে নিয়ে কতখানি সিরিয়াস। শ্বশুরমশাইও যেদি ছেলের সাথে সুবিধা করতে পারছিলেন না, উনিও ভীষণ রাগারাগি করছিলেন। এক পর্যায়ে গায়ে হাত পর্যন্ত তুলে গেছিলেন। তখনও আম্মাই তাকে সামলে নেন। সংসারে অশান্তি এড়াতে চট করে বলে ওঠেন, নীরদ তো তোকে চায় না ইন্তিশার। আমরা নিজ চোখে দেখেছি, নিজ কানে শুনেছি, ও তোকে নিয়ে ওরকম কোনো চিন্তা করে না। সে মেয়েকে জোর করে কিভাবে বাঁধবো তোর সাথে বল? মায়ের কথা শুনে ইন্তিশারের উপর নীরব হয়ে গেল। খানিকক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে আগ্রহ গলায় বলল, আমি যে ওকে ছাড়া কিছু ভাবতে পারছি না মা। চেষ্টার তো ত্রুটি রাখছি না ওকে আপন করার, কিন্তু কিছুতেই ও আমাকে চাইছে না। কেন চাইছে না মা? কেন? আমার মধ্যে কিসের কমতি? ইন্তিশার ভেঙে পড়েছিল আস্তে আস্তে। আমি ওর আচরণ দেখে দ্বিধায় পড়ে যাচ্ছিলাম জানিস। একবার মনে হচ্ছিল ইহতাসামের ভাই, দুই ভাই আলাদা হতে পারে না। আবার মনে হচ্ছিল না, ওরা আলাদাই। ইন্তিশারের চোখে ভাষায় বাতলে দিচ্ছিল, ও আর ইহতাসাম এক নয়। আমি ভুল করেছি। আমি ছেলে ভেঙে পড়তে দেখে আমাও কেঁদে ফেললেন। ওকে 2 হাতে আগলে নিয়ে বললেন, ওকে আপন করে পেতে হলে সময় দিতে হবে বাবা। তোকে যোগ্য হতে হবে ওর। মুখে বললে নয়, কাজের মাধ্যমে বোঝাতে হবে তোর ভালোবাসা। তুই বরং ওকে কিছুটা সময় দে, নিজেও সময় নে। এখনো তোর চিন্তাভাবনা অনেকটা অপরিণত। কিছুটা সময় যাক, ধৈর্য ধারণ করে থাক ততদিন। ইন্তিশারের মতো জেদি মানুষদের রাগ জেদ নিয়ে শান্ত করা চায় না, তাদের ঠান্ডা মাথায় বোঝাতে হয়। আমাও সেটাই করেছিলেন। ইন্তিশার হয়তো বুঝেও গিয়েছিল সবটা। আমিও দেখতে চাইছিলাম তার পরিবর্তন। ঠিক করেছিলাম ও যদি সত্যি পরিবর্তন হতে পারে, তাহলে তোর আর ওর ব্যাপারটা নিয়ে কিছু ভাববো। যে তোকে সকল বিপদ থেকে আগলে রাখতে সব সময় তোর ঢাল হয়ে সামনে দাঁড়াবে, অমন ছেলেকে আমি মনে মনে চাইতাম তোর জন্য। সে যদি ইন্তিশারও হয়, তাহলে আমার আর কোনো সমস্যা থাকবে না, এমনটাই ভেবেছিলাম। কিন্তু পরদিন সকালে উঠে জানতে পারি যে ইন্তিশারের পরিবর্তন দেখবার জন্য আমি অধীর আগ্রহে বসে সেই ইন্তিশারের বাড়িতে নেই। বাড়িতে কি, দেশেই নেই। শেষ রাতে তাকে সকলের অগোচরে বাইরে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।
কে কিভাবে ইন্তিশারকে সে রাতে বাড়ি ছাড়ার জন্য রাজি করাতে পেরেছিল আমি জানি না, তবে এসবের পেছনে যে শ্বশুরমশাইয়ের ভূমিকা আছে খুব ভালো করে বুঝতে পেরেছিলাম আমি। তুই দেখতি না আম্মা তোকে কতখানি আদর করতেন, উনি কিন্তু মনে মনে মেনে নিয়েছিলেন তোকে ছেলের বউ হিসেবে। আমাকে প্রায় পাশে বসে বোঝাতেন ইন্তিশার পরিবর্তন হবে, নীরদের যোগ্য হয়ে ফিরে আসবে। আমি যেন ওকে মেরিনি, আমি কখনো। কথা বলার এ পর্যায়ে দরজায় তীব্র নকের শব্দে থেমে গেল আপা। ধরে রাখা আমার হাতটা ছেড়ে দিয়ে বলল, ইউষা এসেছে বোধ হয় স্কুল থেকে, যা তো বাবু দরজাটা একটু খুলে দে। যাচ্ছি, কিন্তু এত জলদি স্কুল শেষ? মাত্র তো 11:30। ও তো মর্নিং শিফট, 7টা থেকে 11টা পর্যন্ত স্কুল। ও আচ্ছা বলে আমি দরজার দিকে পা বাড়ালাম। দরজা খুলতেই দেখা গেল ইন্তিশারের হাত ধরে দাঁড়িয়ে আছে ইউষা। ছেলেটাকে কতদিন পর দেখছি আমি। ইস কি সুন্দর, চাচার সাথে হাত নাড়িয়ে হেসে হেসে গল্প করছে। হয়েছে ও একদম ইন্তিশারের ফটোকপি। আগে বোঝা যেত না তেমন একটা, তবে এখন বয়স বাড়ার সাথে সাথে খুব ফুটে উঠছে বিষয়টা। একরকম চোখ, ভ্রুর গঠন, আবার নাকের উপর ইন্তিশারের মতো তিলও হয়েছে। আর একটু বড় হলে পুরোপুরি ইন্তিশারের আদল পাবে মনে হচ্ছে। আসলে রক্ত কথা বলে। দরজার এপাশে দাঁড়িয়ে মন দিয়ে দেখছিলাম আমি ইউষাকে। অপেক্ষা করছিলাম কখন ওর চোখ পড়বে আমার দিকে। সেই 4 বছর আগের মতো তাম্মি বলে ডেকে উঠবে, ছুটে এসে জড়িয়ে ধরবে আমায়। কত যে মিস করেছি এই ডাকটা। ভেতরে ভেতরে যেন অস্থির হয়ে উঠলাম আমি। কিন্তু যা আশা করেছিলাম তার কিছুই হলো না। আমাকে দেখা মাত্র ইউষার মুখের হাসি দপ করে নিভে গেল। নিমিষে গাম্ভীর্যতা ধারণ করে ফেললো ওর চেহারায়। আমি কিছু বলার জন্য মুখ খুলবো, তার পূর্বে ইন্তিশারের হাত থেকে ওর স্কুল ব্যাগটা টেনে নিয়ে ধপাধপ পা ফেলে ভেতরে চলে গেল। আমি বোকার মতো ওর গমন পথে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম ওর এমন আচরণের কারণ। পাশ থেকে গলা খাকারে দিয়ে ইন্তিশার বলে উঠল। আমি ইন্তিশারের দিকে তাকিয়ে মাথা নাড়লাম। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমার সাথে সবাই অভিমান করতে পারে, কেবল আমিই কারোর সাথে পারি না। আপার কথাগুলো আর শুনতে ইচ্ছে হচ্ছিল না। তাছাড়া এখন ইউষা এসেছে, ওর সামনে নিশ্চয় বলবেও না। তার চেয়ে বরং আমি একটুখানি বারান্দায় যাই। ঘরে গিয়ে দেখলাম আপা ইউষার সাথে কথা বলায় ব্যস্ত। ওকে আর ঘাটালাম না, নিঃশব্দে হেঁটে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। ঘিয়ে রঙের গ্রিলগুলোয় বাহারি নকশা করা। আমাদের বাড়িতে এমন ছিল। বাবা যখন কাজে বেরিয়ে যেত আমি বারান্দার গ্রিল ধরে এক মনে তার যাওয়া দেখতাম। আবার যখন ফেরার সময় হতো তখনও ছুটে গিয়ে অপেক্ষা করতাম। বাবার সাথে কাটানো ছোট ছোট স্মৃতিগুলো ইদানিং খুব করে মনে পড়ে। হাই, গ্রিলে মাথা থেকে কি এত চিন্তা করো? তোমার কি অনেক দুঃখ? আচমকা কোত্থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো। আমি ভ্রু কুঁচকে ইতি তাকিয়ে খোঁজার চেষ্টা করলাম কে কথা বলে। এই যে আমি এইদিকে, তোমার ডান দিকে এপাশের বারান্দায় দাঁড়িয়ে আছি। ওপাশের মানুষটা আবার কথা বলে উঠল, সাথে তার রিনরিনে গলায় ঝংকার তোলা খিলখিল হাসি। ডান দিকে তাকিয়ে দেখতে পেলাম মিষ্টি চেহারার এক অষ্টাদশী তরুণী। সে আমায় জিজ্ঞেস করলো, তুমি আন্টির গেস্ট? ওই যে যিনি হুইল চেয়ারে বসে থাকেন সব সময়? আমার বুঝতে সমস্যা হয় না মেয়েটা আপার কথা বলছে। আমি ঈষৎ হেসে মাথা নেড়ে বলি, আমি ওনার বোন। আর তুমি? আমি তো এই বাড়ির মেয়ে, এটা আমার আব্বুর বাড়ি। ওহ, তুমি বাড়িওয়ালার মেয়ে? হ্যাঁ তো। আচ্ছা, তোমার নাম কি? আমি সংক্ষেপে জবাব দেই, নীরদ। নীরদ, তার মানে মেঘ। খুব সুন্দর নাম। আমার নাম শুনবে? বলো। আমি প্রিমা, পুরো নাম প্রিমা পারিজাত। সুন্দর না নামটা? খুব মিষ্টি, একদম তোমার মতো। হালকা হেসে বলি আমি। ওপাশে প্রিমা নামক মেয়েটাও লাজুক হাসে, বলে, থ্যাংক ইউ, কিন্তু তুমি আমার চাইতে বেশি মিষ্টি। বিশ্বাস করো, আমি তোমার মতো সুন্দরী মেয়ে আগে কখনো দেখিনি। আন্টি সবসময় তোমার গল্প করে, বলে তার একটা বোন আছে, খুব সুন্দর দেখতে, পরীর মতো। আমি খুব এক্সাইটেড ছিলাম তোমাকে দেখার জন্য। এখন তোমার এক্সাইটমেন্ট ফুলফিল হয়েছে? তার বলতে, আন্টির প্রশংসা কখনো কখনো আমার কাছে অতিরঞ্জিত মনে হতো, কিন্তু এখন দেখছি না। আন্টি ঠিক বলে, তুমি ভীষণ প্রিটি, না প্রিটিয়েস্ট, একদম জলজ্যান্ত অ্যাফ্রোদিতি। উচ্ছ্বাস মাখানো কণ্ঠে বলে প্রিমা। আমি অবাক হই, এর আগে এমন অকপটে কথা বলা মেয়ে আমি বোধহয় একটাও দেখিনি। মেয়েটা তো ভারী অদ্ভুত। সে আবারও প্রশ্ন করে, আচ্ছা নীরদ, তুমি কিসে পড়ো? আমি পড়ি না প্রিমা। ও, পড়াশোনা শেষ তোমার? হায় আল্লাহ, তুমি তো আমার অনেক সিনিয়র। এই একদম সরি, আমি না বুঝে তোমায়
তুমি বলে ফেলেছি, আবার নাম ধরেও ডেকে ফেলেছি। কোনো সমস্যা নেই, নিঃসংকোচে ডাকতে পারো। বাই দ্য ওয়ে, তুমি কিসে পড়ো? আমি মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে উঠলাম। আজ কলেজে যাওনি? না, আজ আমার টিউশন টিচার আসবেন তো, তাই যাওয়া হয়নি। আচ্ছা শোনো না, তোমার ফোন নম্বরটা আমাকে দেবে? তোমার সাথে কথা বলবো। তোমাকে আমার খুব ভালো লেগেছে। প্রিমার কথা শুনে আমি ভাবনায় পড়ে যাই। ফোন তো আমার কাছেই নেই, গতকাল রাতেই ফেলে দিয়েছি আমি। কি হলো, দাও। সে তাড়া দেয়। আমি মিথ্যি বলি, আমার ফোনটা তো নষ্ট হয়ে গেছে, আপাতত ফোন ছাড়া আছি। তুমি বরং প্রতিদিন বিকেলবেলা বারান্দায় এসো, কথা হবে, কেমন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন তবে আমি যাই, আমার স্যার আসার সময় হয়েছে। এতটুকু বলে হাত নেড়ে সে চলে যায়। বিদায় বলারও সময়টা দেয় না। আমি আপন মনেই হেসে উঠি। মেয়েটা তো ভীষণ চটপটে। প্রিমা চলে যাওয়ার পর আমি আরো কিছুক্ষণ বারান্দায় হাঁটাহাঁটি করি, চুপচাপ আকাশ দেখি, কখনো গ্রিলের ফাঁক গলিয়ে আসা রোদের ফোঁটাগুলোকে ছোঁয়ার চেষ্টা করি। আমার মাথায় গান ঘোরাফেরা করে। শূন্যতায় ঢেকে গেছে শহরের বাকি ইতিহাস। ফিরবো না তুমি আর আমি, ফিরবো না হয়তো আবার, তবু চাইছি তোমাকেই তুলে নিতে অঞ্জলিতে রোদের ফোঁটা। কি অদ্ভুত! দুপুরের খাওয়ার সময় টেবিলে আবারও আমি আর আপা ছাড়া কেউ নেই, ইউসাও না। আপাকে জিজ্ঞেস করলাম, শুধু আমরা দুজন খাবো, আর কেউ খাবে না? বাড়িতে তো এখন তুই আর আমিই আছি। ইন্তেশারে তখনই বেরিয়ে গেছে কাজে, ওর ফিরতে রাত হবে। আর তোর ভাগ্নে বাড়িওয়ালার ছেলে মুরসালিনের সাথে খেলতে গেছে, এখন খাবে না। ইসি আপুকে দেখেছিলাম যে কাল। ও তো আজকে সকালে চলে গেছে ওর শ্বশুর বাড়ি। ইসিও গতকালকেই এসেছিল আমাদের দেখতে। কালই চলে যেত, কিন্তু সন্ধ্যের দিকে উকিল এলো বাড়িতে। আমি একা কিভাবে কথা বলি, ইন্তিশারও ছিল না, তাই ওকে থেকে যেতে বললাম। ও, এরপর আর কিছু বললাম না আমি। খানিক চুপ থেকে আপাই বলে উঠল, জানিস আমাদের এই অবস্থা কারা করেছে? আমি প্রশ্নবোধক দৃষ্টিতে চাইলাম ওর দিকে। আপা তার ছেলের সাথে হেসে বলল, এহতেশাম আর ওর বাবা। এহতেশাম পুরাটাই ওর বাবার মতো, বুঝলি নীরদ? সম্পত্তির লোভ খুব বড় লোভ। এই লোভে মানুষ আপনজনকে আঘাত করতেও দুবার ভাবে না। ইন্তিশারকে বাইরে পাঠানোর পর ওই লোকটা যেন পিশাচে পরিণত হলো। তোকে আর আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করতে লাগলো। তার প্রথম কাজ ছিল এহতেশামকে নিজের দিকে করা। সম্পত্তির লোভ দেখি খুব সহজে সে কাজ হয়ে গেল। এরপর এহতেশামই হয়ে উঠলো ওর ডান হাত। আমি এতদিন একজনের সাথে লড়ছিলাম, কিন্তু ওদিকের পাল্লা ভারী হয়, আমার আর অসুবিধা হয়ে গেল। কোন দিকটা সামলাবো বুঝে উঠতে পারছিলাম না। ওদিকে ওরা ওদের সমস্ত পরিকল্পনা একে একে বাস্তবায়ন করতে লাগলো। ধোকার আশ্রয়ে তোর নামে যত টাকা ছিল সব দখলে নিয়ে নিল। পদে পদে তোর জন্য মৃত্যুফাত তৈরি করতে শুরু করলো। শুধু তাই, ওরা দুজনে এত নিকৃষ্ট হয়ে গেছিল যে নিজেদের রক্ত, নিজেদের বাড়ির ছেলে ইউসাকেও টার্গেট করেছিল। ওর মাধ্যমে আমাকে কষ্ট দেবে। ওরা জানতো তুই আর ইউসাই আমার একমাত্র দুর্বলতা। আমি না পারছিলাম না নীরদ, এতটা সহ্য করার ক্ষমতা আমার ছিল না। তাই একসময় ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলাম তোকে দূরে পাঠানোর জন্য। কিন্তু যখন উপলব্ধি করলাম তোকে তো আমি একা পথ চলতে শেখাইনি, তখন আমার নিজেকে অসহায় লাগতে শুরু করলো। অবলম্বন খুঁজতে লাগলাম আমি। আমার মনে হলো তোকে ভালো কারোর সাথে বিয়ে দিয়ে দূরে পাঠালে একমাত্র এদের হাত থেকে বাঁচা সম্ভব। তাই প্রীতম বলে ছেলেটার সম্বন্ধ যখন এলো তোর জন্য, তখন কিছু না ভেবেই সুযোগটা লুফে নিলাম। তুমি তাহলে আমাকে মিথ্যে আশ্বাস দিয়েছিলে যে বিয়ে করাবে না? আমি হালকা হেসে জানতে চাইলাম। জবাবে আপাও হাসলো। অনেকটা সেই রকমই। ওই সময় আমার মাথা কাজ করছিল না। ইন্দিশার ফিরে এসেছিল তোর জীবনে। ভয়ে তটস্থ হয়ে গেছিলাম আমি। এহতেশাম প্রতিনিয়ত আমাকে ব্ল্যাকমেইল করতো। আমি নিজেকে হাসি মুখে উৎসর্গ করতে পারতাম, কিন্তু তোর আর ইউসার কিছু হোক মানতে পারতাম না। কিন্তু দুর্ভাগ্যক্রমে তোমার পরিকল্পনা সফল হলো না আপা। হ্যাঁ, তুই নিজ হাতে আমার পরিকল্পনাটা নষ্ট করে দিলি। প্রীতমকে ওর প্রেমিকার সাথে মিলিয়ে দিলি। তুমি সবটা জানতে? তখন জানতাম না, পরে জেনেছি। তো আমার সেই পরিকল্পনায় ফেসতে যাওয়ার পর নতুন কিছু আর ভাবতে পারছিলাম না। সে সময় ইন্তিশার এলো, কোত্থেকেও সবটা জেনে গেছে। আমায় এসে জিজ্ঞেস করলো এসব সত্যি কিনা। আমি আর আটকে রাখতে পারলাম না নিজেকে। অসহায়ের মতো সবটা বলে দিলাম। তারপর ও কোনো স্টেপ নেবে তার আগেই তো এলো সে ভয়াল রাতটা। আমি খুব শান্ত স্বরে জানতে চাইলাম, আপা সেদিন রাতের ঘটনাটা ইচ্ছাকৃত ছিল তাই না? দুলাভাই আর তো শ্বশুরের সাজানো ছিল? আপা দীর্ঘ শ্বাস ছাড়লো। ওর চেহারায় আস্তে আস্তে রাগ খুব ফুটে উঠছে। গম্ভীর গলায় বলল, হ্যাঁ, কিন্তু নির্বোধ আমি, এসব আগে বুঝতে পারিনি। তুমি কি আমার সেদিন ভুল বুঝেই বাড়ি থেকে বের করে দিয়েছিলে? আপা আটকে উঠল। কখনোই না,
তোকে ভুল বোঝার কোনো প্রশ্নই আসে না নীরয়। সে রাতে তোকে অমন বিধ্বস্ত অবস্থায় দেখে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। শুধু একটা কথাই মনে হচ্ছিল, আমি যদি তোকে এই মুহূর্তে বাড়ি থেকে বের না করতে পারি তাহলে তোর আরো সর্বনাশ হয়ে যাবে। কেউ তোকে বাঁচাতে পারবে না, কেউ না। আর ইন্তেশার পরে আমায় খুঁজে পেলো কি করে? তুমি পাঠিয়েছিলে ওকে? তোকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরপরই ইন্তিশার ফিরেছিল থেকে যেন। বাড়ির ওরকম অবস্থা দেখে ওকে কিছু বলতে হয়নি, সবটাই বুঝে গেছিল। আমি ছোট্ট করে শ্বাস ফেললাম। সে রাতে আমার মনের উপর দিয়ে কি ঝড় বয়ে গিয়েছিল কখনো জানতে পারবে আপা? তার কাছে আর কোনো উপায়ই ছিল না আমাকে বাঁচানোর। খাবার আর গলা দিয়ে নামতে চাইলো না আমার। মানুষ পটে দুঃসহ সেই রাতের প্রতিচ্ছবি ভাসতে লাগলো। দুলাভাইয়ের নোংরা স্পর্শ, আপার বের করে দেয়া, অসহায় নীরদের পথে পথে ঘুরে বেড়ানো, কি ভয়ানক ছিল। উফ, সপ্তাহখানেক এমনি করেই কেটে গেল। এর মধ্যে জানতে পেরেছি মাউইমা আর এই পৃথিবীতে নেই। সেই 4 বছর আগে আমি বাড়ি ছাড়ার মাসখানেক পর উনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান। ওনার মৃত্যুর পর থেকেই সাজানো গোছানো সংসার একে একে ভাঙতে শুরু করে। ইন্তেশারের বড় ভাই আলাদা হয়ে যান। এখন উনি সস্ত্রীক বিদেশে সেটেলড। ওইদিকে ইন্তেশারের বাবার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায় একটা। 4 বছর থেকে উনি কোমায়। হসপিটালে থাকা অবস্থায় জানা যায় ভদ্রলোক লোনের সাগরে ডুবেছিলেন, যা পরিশোধ করতে বাড়ি, গাড়ি, বিজনেস সব খোয়াতে হয়। সম্পত্তি খোয়ানোর পর হসপিটালের বিল পরিশোধ করা যখন ইন্তেশারের একার পক্ষে সম্ভব ছিল না, তখন তার সকল দায়িত্ব ইশিয়াপু কাঁধে তুলে নেয়। বাবার দায়িত্ব নিতে গিয়ে ইশিয়াপুকেও শ্বশুর শাশুড়ি থেকে আলাদা সংসার করতে হয়। ওরা এখন কল্যাণপুরে আলাদা বাসা নিয়ে থাকছে। ইশিয়াপু অবশ্য চেয়েছিল ইন্তেশাররাও যেন ওদের সাথে গিয়েই থাকে, কিন্তু ইন্তেশার রাজি হননি। কেন রাজি হয়নি সেটা আপাও জানে না। আমি আপাকে জিজ্ঞেস করেছিলাম সে প্যারালাইজড হলো কি করে, জবাব দেয়নি। হয়তোবা এখন সঠিক সময় মনে করছে না, যখন করবে তখন আপা আপনা থেকেই বলে দেবে। ইউষা এখনো পর্যন্ত আমার সাথে কথা বলে না, আমায় দেখলেই উসখুস করে, নয়তো গম্ভীর হয়ে যায়। আমাকে ও কেন পছন্দ করছে না বুঝতে পারছি না। আমি কারণ খোঁজার চেষ্টা করছি, তবে এখন ওর সামনে তেমন একটা যাই না। ওকেও কিছুটা সময় দেওয়া উচিত আমার। আমাকে দেখে যেন অস্বস্তি বোধ না করে, সেজন্য রুমও আলাদা করে নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট তো, আপা এক রুমে, ইন্তেশার এক রুমে, এভাবেই থাকতো। একটা রুম ফাঁকাই পড়েছিল, আমি ওই রুমটায় উঠেছি। তেমন কিছুই ছিল না রুমটায়, শুধু একটা বেড ছাড়া। আমার ওতেই চলে যেত যদিও বা, কিন্তু ইন্তেশারের ওতে হচ্ছিল না। আমি শিফট করার দিন দুয়েক পর একদিন দুপুরবেলা এক পিকআপ বোঝাই করে ফার্নিচার নিয়ে হাজির। ঘর সাজাতে যা লাগে সবই এখানে ছিল। লোক ধরে হইচই করে সেসব যখন আমার ঘরে তুললো, আমি অবাক হয়ে গেলাম। জানতে চাইলাম এসব আমার ঘরে কেন। উত্তরে সে খুব শান্ত স্বরে বলল, আমার মধ্যে কিসের কমতি? আমি তো আর ফকির না, গেস্টকে ফার্নিচার বিহীন একটা ঘরে রেখে দিব। আমি আরো কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু তার গাম্ভীর্যতা আমায় বলতে দেয়নি। মনে মনে আক্ষেপ করেছি, এমনিতেই টানাটানি সংসার, এখন আবার আমার জন্য অযথাই এতগুলো টাকা খরচ করে ফেলো। আমি আর কতদিনই বা আছি এখানে? আমার এমন ভাবনা থাকলেও ইন্তেশার নামক ভদ্রলোকের কি ভাবনা ছিল তা তো আমি জানি না। তার অযথা টাকা খরচ ফার্নিচারে শেষ হলো না। এরপর সে কারণে অকারণে আরও টাকা উড়াতে শুরু করলো। যেমন একদিনের ঘটনা বলি, সেদিন শুক্রবার, সবাই বাসায়, খুব স্বাভাবিকভাবে ছুটির দিন হওয়ায় ইউষাও বাসায়। ওর দিকটা চিন্তা করে আমি একদমই সেদিন ঘর থেকে বেরোচ্ছিলাম না। কিন্তু বিকেলের দিকে কোত্থেকে প্রিমা নামক মেয়েটা হঠাৎ আমাদের বাসায় এলো। এসেই হম্বি তম্বি আমায় নিয়ে ছাদে যাবে। কতদিন থেকে গল্প করা হয় না আমার সাথে, আজ পেয়েছে, কিছুতেই ছাড়বে না আমায়। ওকে পেয়ে আপাও বাহানা পেয়ে গেল, আমি ঘর কোনো হয়ে থাকি কেন, কেন ঘুরে ফিরে বেড়াই না, কত অভিযোগ তার। দুইজন দুই দিক থেকে চেপে ধরে, শেষে আমারও কিছুই করার ছিল না। আর গেলাম আমি প্রিমার সাথে তাকে খানিকটা সময় দিতে। মনে মনে বিরক্তই হলাম আমি অবশ্য। আমার আসলে লোকারণ্য, আলো এসব কিছুই পছন্দ ছিল না। জীবন যুদ্ধে হারতে হারতে নিজেকে সবকিছু থেকেই গুটিয়ে নিচ্ছিলাম আমি এক এক করে। কিন্তু আমি যতই চাচ্ছিলাম নিজেকে সবকিছু থেকে সরিয়ে নিতে, সবকিছু ততই গভীরভাবে জড়িয়ে যাচ্ছিল আমার সাথে। আমি চেয়েও তাদের আলাদা করতে পারছিলাম না। সিঁড়ি ভাঙতে ভাঙতে ভাবছিলাম, না করতে যখন পারলামই না, তাহলে মিনিট 5 হাঁটাহাঁটি করে যে কোনো বাহানায় নিচে নেমে যাব। সেও খুশি আর আমিও খুশি। আপন মনে এমন পরিকল্পনা করে তো গেলাম আমি উপরে, কিন্তু ছাদের দরজায় পা দিয়ে একবার ছাদে চোখ বোলাতেই সেই পরিকল্পনা যে কোথায় সুরসুর করে পাড়িয়ে গেল তা নিজেও বুঝতে পারলাম না। আমি বিস্ময়ে হতভাগ হয়ে একবার ছাদের দিকে তো একবার প্রিমার দিকে তাকালাম। বললাম, আল্লাহ, এত সুন্দর ছাদ তোমাদের। আমায় অবাক হতে দেখে প্রিমা মিটি মিটি হাসতে লাগলো। দুপা এগিয়ে গিয়ে দুহাত প্রসারিত করে সহাস্যে বলে উঠল, স্নিগ্ধ,
আফ্রোদিতিকে এক টুকরো স্নিগ্ধ প্রকৃতির মাঝে স্বাগতম। ওর কথা শুনতে শুনতে আমি অপার মুগ্ধতায় গুটি গুটি পায়ে ভেতরে ঢুকলাম। চারিদিকে তাকাতে তাকাতে মনে হলো এত সুন্দর ছাদ আমি হয়তো আগে কখনোই দেখিনি। কাঠের রেলিং দিয়ে ঘেরা পুরো ছাদ জুড়ে বাহারি সব ফুল গাছ, কতগুলো এক সাইডে মাটির টবে লাগানো, কতগুলো আবার লতানো গাছ শৈল্পিকভাবে রেলিং পেঁচিয়ে উঠে গেছে। ছাদের পশ্চিম দিকে একখানা দোলনা বসানো। আমি শুধু কল্পনা করছিলাম গোধূলি লগ্নে সূর্য যখন ঢলে পড়ে আকাশের বুকে, অস্তমিত সে সূর্যকে দেখতে কতই না সুন্দর লাগে এখান থেকে। আমার দুই চোখের ঘোর কাটছিলই না, একা একাই ফুটে থাকা ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম আমি। একসময় ইংরেজি পরীক্ষাগুলোতে মাই হবি ইজ গার্ডেনিং মুখস্থ ওর মতো লিখে এসেছি। কখনো কল্পনায়ও আসেনি নিজের গার্ডেনের কথা। গাছপালা সম্পর্কে অনেক ঘাটাঘাটি করেছি, শখ পূরণ করার ইচ্ছেও জন্মাতো মনে, কিন্তু দমিয়ে রাখতাম নিজেকে, কারণ সুযোগও তো ছিল না, সামর্থ্যও ছিল না। বছর দুয়েক আগে একবার সামর্থ্য হলো, রুমমেটকে সাথে নিয়ে গাছ কিনেও আনলাম, কিন্তু বাড়িওয়ালা গেটে দেখেই আটকে দিলেন। কড়া শব্দে বলেন গাছপালা ওনার বাড়িতে অ্যালাউড না, টাইলসের টবের দাগ বসে যাবে, কাদা লেগে যাবে, আরো কত কি সমস্যা। বুকে পাথর চাপা রেখে শখের গাছগুলো সেদিন ফেলে দিয়ে আসতে হয়েছিল। আহা, ভাবলেও বুকের ভেতরটা কেমন করে ওঠে আমার। মিস আফ্রোদিতি, কোনো খেয়াল হারালে এদিকে তাকাও। পাশ থেকে উচ্ছ্বসিত কণ্ঠে ডেকে উঠল প্রিমা। আমি মুখ ফিরিয়ে দেখলাম ওর হাতে থাকা একটা পাখির খাঁচা ধরে রাখা ওর হাতে। চোখ বড় বড় করে বললাম, এই তোমাদের পাখিও আছে? হ্যাঁ আছে তো, দুটো পাখি, আমার দুই কন্যা আন্তোয়া আর চমচম। মামুনিরা সে হ্যালো টু খাম্মি। পাখি দুটোকে উদ্দেশ্য করে বলল প্রিমা। আমি হেসে ফেললাম ওর পাগলামো দেখে। খাঁচাটা হাতে নিয়ে দেখলাম আকাশি আর টিয়া রঙের দুটো শেল প্যারাকিট। পাখির খাঁচায় আবার ঝুনঝুন করে বাজায় একটা ঘন্টাও বেঁধে দেয়া। বাতাসের দোল খেয়ে যখন এই ঘন্টা বেজে ওঠে, পাখি দুটো খাঁচায় মিহি সুরে ডাকতে ডাকতে ওড়াউড়ি করে। দেখতে এত দারুণ লাগে। উফ, প্রিমার সাথে এক টুকরো প্রকৃতিতে হারিয়ে আমি যেন কিছু সময়ের জন্য দিন দুনিয়া ভুলে রইলাম। আমাদের দুজনেরই চৈতন্য ফিরল মাগরিবের আজান শুনে। এরপর না চাইতেও ফিরে যেতে হলো ঘরে। ঘরে ফিরতেই আপা হাসি মুখে জানতে চাইলো কেমন উপভোগ করলাম আমি ছাদের সৌন্দর্য। স্নিগ্ধতায় মাখামাখি আমার মনটাও নরম হয়েছিল। ওর প্রশ্নে নিজেকে আটকাতেই পারলাম না আর। কতখানি মুগ্ধ হয়েছি। তারপর আমার এক সময়ের এমন স্বপ্নসহ আরো কত শত গোপন কথা আবেগতাড়িত হয়েই প্রকাশ করে ফেললাম ওর সামনে। ও আমার কথা শুনতে শুনতে এক পর্যায়ে হাত চেপে ধরে হাস্যজ্জ্বল হয়ে বলল, তুই কতদিন পর এভাবে কথা বলছিস জানিস? আমার বোন যে এত কথা বলতে জানে আমি কখনো ভাবিনি। এই যে তুই সবসময় নিজেকে ঘর বন্দি করে রাখিস, এটা কি ঠিক? আজ একটুখানি বেরিয়ে এলি, কত ভালো লাগলো। হাসি যেন তোর মুখ থেকে সরছেই না। তোর মুখে হাসি যে কত সুন্দর লাগে তুই ভাবতেও পারবি না নীরদ। নিজেকে আর গুটিয়ে রাখিস না, মন খুলে হাস, নতুন করে বাঁচতে শেখ। এর পরের কয়েকটা দিন মানুষ পর থেকে অপার সৌন্দর্য মণ্ডিত ছাদটাকে আর সরাতেই পারলাম না। অমোঘ টানে প্রতি বিকেলে ছুটে যেতে লাগলাম গাছগুলোর কাছে, পাখি দুটোর কাছে। অল্প সময় ওরা খুব আপন হয়ে গেল আমার কাছে। স্ব উদ্যোগে বোধহয় ওগুলোর পরিচর্যাও করতে শুরু করেছিলাম। এটাই ছিল আমার ভুল। প্রিমার ডান পিঠে মিশুক মেয়ে হলেও ওর মা সেরকম ছিলেন না। ভদ্রমহিলা বেশ গম্ভীর আর আত্মকেন্দ্রিক। খুব স্বাভাবিকভাবেই ওনার সাজানো গোছানো বাগানে আমার হস্তক্ষেপ ওনার মোটেই পছন্দ হলো না। পছন্দ না করারই কথা, নিজের জিনিসে অন্যের হস্তক্ষেপ বিষয়টা আসলেই খারাপ। উনি হয়তো ভেবেছিলেন আমার দ্বারা যদি ওনার জিনিসপত্রে কোনো ক্ষতি হয়। এজন্য একদিন কড়া ভাষায় সতর্ক করে দিলেন ছাদে যেন ঘন ঘন না আসি আমি, আর গাছগুলোতেও যেন হাত না দিই। ওনার আচরণটা খুব স্বাভাবিক ছিল আমি জানতাম, কিন্তু তা সত্ত্বেও মেনে নিতে পারছিলাম না আমি। ওনার প্রস্থানের পরপরই অপমানে চোখ থেকে দুফোঁটা অশ্রু ঝরে পড়লো আমার। নিজেকে ভর্ৎসনা করলাম নিজের পাগলাটে খেয়ালের জন্য। সুযোগ পাওয়া মাত্রই যে আমার পাখা গজিয়ে যায় আর একটা না একটা ভুল করে ফেলি, তার জন্য নিজেকে সতর্ক করে দিলাম আমি। আর এমন করা যাবে না, কখনো না। আবেগে ভেসে আর কিচ্ছু নয়। ছাদে দাঁড়িয়ে নিজেকে সতর্ক করার পরেও বাড়ি ফিরে আমার মন মানতে চাইল না। সেই আবেগতাড়িত হয়েই কিশোরীদের মতো বালিশে মুখ গুজে গুনগুন করে কাঁদতে কাঁদতে রাতটা পার করে দিলাম। পরদিন সকালবেলা দরজায় তীব্র ঠক ঠক শব্দে ছুটে গিয়ে দরজা খুলে আমি হতবাক। জন পাঁচেক মানুষ দু হাত বোঝাই করে ফুলের টব নিয়ে সোজা আমার ঘরে ঢুকে যাচ্ছে। পেছনে আপা আমায় ডাকতে ডাকতে বলছে, দেখ তো নীরদ, ইন্তিশারটার কি কাজ? আজ ইউষাকে স্কুলে নিয়ে ফেরার সময় হঠাৎ রিক্সা করে এসব ফুলের টব নিয়ে এসেছে। জিজ্ঞেস করলে বলেছে ইউষা বাগান করতে চেয়েছে, তাই ওকে ফুল গাছ কিনে দিয়েছে।
তাহলে এরা তো ভুল জায়গায় রেখে যাচ্ছে। আপা, তোমার ঘরে গিয়ে রাখতে বলো গাছগুলো। মাফিন দেখলে ভীষণ রাগ করবে তো। কোনো ভুল জায়গা, ভুল ঘর নয়, ঠিক জায়গাতেই রাখছে ওরা। আমি ওদের এই ঘরের বেলকনিতে নিয়ে রাখতে বলেছি। পেছন থেকে শান্ত স্বরে বলে ইন্তিশার। ঘাড় ফিরিয়ে দেখলাম তার হাতেও 4টা ফুলের টব। এগিয়ে আসতে আসতে সে আরো বলল, ভাবির এই অবস্থায় সে যত্ন নিতে পারবে গাছের? তুমি তো অলস বসে থাকো সারাদিন ঘরে, তুমি করবে গাছের পরিচর্যা। তাছাড়া এই ঘরের বেলকনি বড়, আলো বাতাস ভালো আসে, সব দিক দিয়ে তোমার বেলকনি পারফেক্ট বাগানের জন্য। বুঝতে পেরেছো? আমি বিরক্ত হয়ে বললাম, মাফিন তো দেখলেই রেগে যাবে, ও তো আমার পছন্দই করছে না এখন। তোমার কাজ না ওর সমস্যাটা শোনা? সবসময় সব কিছু থেকে পালাতে চাও কেন? কে তোমাকে আসলেই পছন্দ করে, কে করে না, ঠিকঠাকভাবে জানার চেষ্টা করেছো কখনো? কথা বলতে বলতে ইন্তেশার অন্য লাইনে চলে যাচ্ছে, বুঝতে পেরে আমি চুপ মেরে গেলাম। আপাও আর কিছু না বলে হুইল চেয়ার টেনে বেরিয়ে গেল। আপা চলে গেলে ইন্তেশার তার হাতে ধরে রাখা টপগুলো আমার হাতে দিয়ে আমায় টেনে বারান্দায় নিয়ে গেল। তারপর আশেপাশে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, খবরদার, যদি আর ছাদে যেতে দেখেছি। এই যে গাছ এনে দিলাম, যত খুশি বাগান করো, পারলে গাছকে কোলে নিয়ে সকাল বিকেল চুমু খাও, তবুও মানুষের ছাদে আর পা দেবে না। কি আমার 2 টাকার গাছ রে? তার জন্য মানুষের কাছে অপমানিত হয়ে এসে রাতভর চোখ দিয়ে গঙ্গা যমুনা বইয়ে দিতে হবে গাধার গাধা, রাম গাধা। ভীষণ রাগে সদ্য আনা একটা টব লাথি দিয়ে উল্টে ফেলে হনহন করে হেঁটে বাইরে চলে গেল। যেতে যেতে আবারও কর্কশ স্বরে বলে গেল, সন্ধ্যায় আরো গাছ আসবে, ওগুলো যেন রিসিভ করা হয়। আমি টব হাতে বোকার মতো মাথা নাড়লাম। গাছের জন্য ছাদে গিয়ে যে আমি অপমানিত হয়েছি এই খবর সে কি করে জানলো? অদ্ভুত। সেদিন সারাটা দিন কাটলো আমার ফুলের গাছগুলো গুছিয়ে। বারান্দা বাগানের উপযোগী সব ফুল সে তুলে এনেছে। জুই, অর্কিড, গোলাপ, পর্তুলিকা, কামিনী, টগর, দোলনচাপা, কি নেই। তার কথা মতো আবার সন্ধ্যার দিকে এলো পাতাবাহার, মানি প্ল্যান্ট, ফিলাডেন্ড্রন, প্যাথোস, পিস লিলি, স্ন্যাক প্ল্যান্ট, মনস্টেরা, ক্যাকটাস, এমনকি ছোট একটা বনসাইও। পছন্দের সব গাছ দেখে আমি চট করে গতকালের বাড়িওয়ালার অপমানের কথাটা ভুলে গেলাম। গাছের মধ্যে ডুবে থাকতে থাকতে উপলব্ধি করলাম আমার এই গাছগুলোতে কেউ হাত দিলে আমিও বোধহয় রাগারাগি করতাম তাদের সাথে। যেহেতু আমি এই ইমোশনটা বুঝি, তাই গতকালকের ঘটনা মনে রাখার সিদ্ধান্ত নিয়ে চোখ বন্ধ করে বাড়িওয়ালি ভদ্র মহিলাকে ক্ষমা করে দিলাম। তারপর একটা দীর্ঘ সময় কাটালাম বারান্দায় বসে। সাজিয়ে রাখা ছোট ছোট গাছগুলো হ্যালোজেন বাতিতে এত আদুরে লাগতে শুরু করলো, সত্যি সত্যি ইচ্ছে করছিল হাতে নিয়ে একে একে সব কোটাতে চুমু খাই। গাছগুলোর ওপর নজর বোলালেই ইন্তেশারের প্রতি কৃতজ্ঞতায় আমার চোখে পানি চলে আসছিল। ওকে একটা থ্যাঙ্কস না দেওয়া পর্যন্ত কিছুতেই শান্তি লাগছিল না। অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখনো ফিরবে, কখন ওর প্রাপ্য থ্যাঙ্কসটা ওকে দিতে পারবো। এতদিন বাদে এই প্রথম কেউ আমার ইচ্ছের মর্যাদা দিয়েছে, আমার খুশির মর্যাদা দিয়েছে। তার কৃতজ্ঞতা তো প্রকাশ করতেই হবে। এরকম কৃতজ্ঞতা প্রকাশে কোনো কুণ্ঠাবোধ নেই, একদমই নেই। রোজকার মতো সে রাতেও ইন্তেশার ফিরল 2টো কি 2:30টাতে। আমি তখনও জেগে। এরকম নয় যে ওর জন্য অপেক্ষা করছিলাম, আসলে আমার ঘুমই আসছিল না। ততদিনে সে দরজার লক ঠিক করে নিয়েছে, এক্সট্রা চাবি সাথে রাখে। দরজা খোলা বন্ধের শব্দেই বুঝতে পারলাম ওর আগমন। ভাবছিলাম আমার কি এখন ওকে থ্যাঙ্কসটা দেওয়া উচিত নাকি সকালবেলা। না না, এখন যাওয়ার দরকার নেই। এত রাত অবধি জেগে আছি আমি, যদি ভুলভাল ধারণা করে। কোনো রিস্ক নেবার কোনো দরকার নেই। দাঁতে নখ কাটতে কাটতে মন আর মস্তিষ্কে এক প্রকার লড়াইয়ে নেমেছিলাম যেন। ঠিক তখনই আমার ঘরের দরজায় আলতো হাতের নখ পড়লো। চট করে উঠে বসে শুনতে পেলাম ইন্তিশারের জড়ানো গলা, নীরদ, ঘুমাও। এই নীরদ। ওর কথা বলার ভঙ্গি বলে দিল ও ড্রাঙ্ক। আশ্চর্য, প্রত্যেকদিন এই ছেলে মদ পায় কোথায়? ভীষণ বিরক্তির সাথে উঠে গিয়ে দরজা খুলে দিলাম আমি। রিস্ক নেওয়া তো ঠিক নয়, এত রাতে দরজা না খুলে যদি চেঁচামেচি করে মা নিজত কিচ্ছু থাকবে না আর। দরজা খোলা মাত্র হুড়মুড় করে ভেতরে ঢুকে গেল। ডিম লাইট জ্বালানো ঘরে আমি সবই দেখতে পারছি। এক হাতে ব্যাগ আর এক হাতে পাখির খাঁচার মতো কিছু একটা নিয়ে ও টলমল করছে। চোখে বোধহয় ঝাপসাও দেখছে, বারবার চোখ পিটপিট করে আমায় ডাকছে। আমি জবাব দিয়ে লাইটটা জ্বেলে দিলাম। সে পাখির খাঁচাটা আমার দিকে বাড়িয়ে দিয়ে আলতো হেসে বলল, নাও, এবার পাখিও এসে গেছে তোমার। 2টো পাখির জন্য কাঁদছিলে, আমি 4টা নিয়ে এসেছি। নাও ধরো, নাও নাও। জোর করে পাখির খাঁচা আমার হাতে ধরিয়ে দিল সে। আমি হতভম্ব হয়ে দেখলাম সত্যি 4টা পাখি, প্রিমাদের মতোই, 2টো আকাশি টিয়া আর 2টো হালকা বেগুনি রঙা।
কিন্তু এগুলো প্যারাকিট নয়, অন্য পাখি। কি পাখি ঠিক চিনতে পারলাম না। 4টে পাখি এক খাঁচায় কি ভীষণ ডাকাডাকি আর ওড়াউড়ি করছে। হতভম্ব ভাবটা বজায় রেখে ইন্তিশারকে প্রশ্ন করলাম, এখানে কি প্রতিযোগিতা হচ্ছে? আপনি কেন এমন করছেন? দিনের বেলা কতগুলো গাছ এনে দিলেন, এখন আবার পাখি? তুমি তো এগুলোর জন্য মরে যাচ্ছিলে, কাল সারা রাত ফ্যাস ফ্যাস করে কাঁদলে। তোমার ফ্যাস ফ্যাসানির জন্য আমার কত সমস্যা হয়েছে জানো? সারা রাত ঘুমাতে পারিনি। শুধুমাত্র আপনার ঘুমের সমস্যা হয়েছে এজন্য আপনি এতগুলো টাকা অযথাই উড়িয়ে দিয়ে আসবেন? হ্যাঁ আসবো, আমার টাকা আমি উড়িয়েছি, তোমার কি? আমার কিছুই না, কিন্তু আমি এসব আর নিতে পারবো না। কড়া গলায় বলে খাঁচাটা তার দিকে বাড়িয়ে দিলাম আমি। সে সরু চোখে তাকিয়ে বলল, কেন পারবে না? অবশ্যই নিতে হবে তোমাকে। আমি এনে দিয়েছি তার মানে নিবেই। না, নিব না আমি। জোর জবরদস্তি করবেন না ইন্তিশার। নিন আপনার পাখির খাঁচা, ধরুন আর ফিরিয়ে দিন। ফিরিয়ে দিয়ে আসুন যেখান থেকে পেয়েছেন এগুলো। পারবো না আমি। মুখ ফিরিয়ে বলল সে। আরে অদ্ভুত, পারবেন না মানে? আমি কিছুতে এইসব রাখতে পারবো না। পাখি মোটেও আমার পছন্দ নয়। অস্থির হয়ে বললাম আমি। সেও গোয়ারের মতো পাল্টা প্রশ্ন করলো, আপনাকে কে বলেছে আমি পাখির জন্য কান্নাকাটি করেছি? নিজ মনে কিছু একটা ভেবে নিলেই তো আর তা হয়ে যাবে না। দেখো, কথা বাড়াতে চাইছি না আমি। পাখি এনে দিয়েছি, চুপচাপ নিয়ে নাও। আমি একবার বলেছি নেব না তো নেব না, বাস শেষ। তাহলে ফেলে দাও, যাও। রাগত স্বরে বলে বেরিয়ে যেতে চাইলো ইন্তিশার। আমি ছুটে গিয়ে হাত টেনে ধরলাম ওর। পারবো না এসব করতে। আপনার পাখি আপনিই ফেলে দিবেন নাকি উড়িয়ে দিবেন সেটা দিন আপনি। বেশি বেশি হচ্ছে কিন্তু নীরদ। চোখে কটমট করে তাকালো ইন্তিশার। আমি দেখেও না দেখার ভান করে বললাম, বেশি বেশি কে করছে বুঝতেই তো পারা যাচ্ছে। কথায় কথা বাড়িয়ে লাভ নেই। আপনার পাখি আপনিই ধরুন, তারপর যা মন চায় করে ফেলুন। জোর করে তার খাঁচা তাকে ধরিয়ে দিলাম আবার। সে চোখ পাকিয়ে কতক্ষণ তাকিয়ে থাকলো আমার দিকে, তারপর কটকট করে হেঁটে ঘরের সাথে লাগোয়া বারান্দায় চলে গেল। কৌতূহলবশত আমিও দাঁড়াতে না পেরে ছুটে গেলাম তার পিছু পিছু। আমায় দেখে সে কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে মেঝেতে ছুঁড়ে ফেললো। পুরো দৃষ্টি নিক্ষেপ করে বিড়বিড় করে বলে উঠল, দিলাম কিন্তু পাখি উড়িয়ে। আমি কোনো রাগ করলাম না, চুপচাপ তার দিকে তাকিয়ে থাকলাম। আমায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ঠিক ঠিক খাঁচাটা খুলে পাখিগুলোকে মুক্ত করে দিল। একে একে 4টা পাখি ছাড়া পেয়ে বেলকনিতে একবার পাক খেয়ে ছোট্ট গ্রিল দিয়ে বেরিয়ে গেল আমাদের চোখের সামনে। ইন্তিশার আমার চোখে চোখ রেখে দাঁত কিরমির করে বলল, খুশি? ওর বাচ্চাদের মতো কাজ কারবারে আমার হাসি পেয়ে গেল। বহু কষ্টে হাসি চেপে মাথা নেড়ে বললাম, খুব। জবাবে ইন্তিশার কিছু বলল না, কেবল খাঁচাটা ছুঁড়ে মারলো মেঝেতে। নিস্তব্ধ রাতে লোহার খাঁচা মোজাইকের মেঝেতে পড়ার শব্দ কি ভয়ানক শোনালো কানে, বোঝানোর মতো নয়। কি আশ্চর্য, রাত বিরতে এসব পাগলামোর কোনো মানে আছে? আপা পাশের ঘরেই ঘুমানো, সে জেগে গেলে কি হবে? রাগ লাগলো আমার। গভীরভাবে বললাম, নিজের ঘরে যান ইন্তিশার। তোমার এখানে থাকার কোনো শখ আমার নেই। দৃষ্টি নিক্ষেপ করে চলে যাওয়ার জন্য পা বাড়ালো সে। এক কদমও গিয়েছে, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ বিদ্যুৎ চলে গেল। রাস্তায় হ্যালোজেন বাতিও জ্বালানো ছিল না, ফলে মুহূর্তেই চারপাশ অন্ধকারে ডুবে গেল। আকাশও খারাপ করছিল বহুক্ষণ, থেকে থেকে ডাকাডাকি করছিল, বাতাস উঠছিল। বুঝতে পারিনি এই অসময়ে বিদ্যুৎ চলে যাবে। আশেপাশে তাকালে অন্ধকার ছাড়া কিচ্ছু নজরে আসছিল না। ভয়ে ভেতর কাঁপতে লাগলো আমার। ইন্তিশার কি অন্ধকারের মধ্যে চলে গেছে? মৃদু করুণ স্বরে ডাকলাম আমি, ইন্তিশার আছেন? ওপাশ থেকে কোনো জবাব এলো না। আমি আবারও ডাকলাম তার নাম ধরে, কোনো উত্তর নেই। এই এত বড় বেলকনিতে মাঝ রাতিরে আমি একা একটা মেয়ে দাঁড়িয়ে, ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠলো আমার। দোয়াদুরুদ যা মনে ছিল আওড়াতে আওড়াতে ঘরের ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালাম আমি। সাথে সাথেই ওপাশ থেকে ভারী কণ্ঠস্বর এসে ভেসে এলো, সাবধানে। অকস্মাৎ পুরুষালী স্বরে বিচলিত হয়ে আমি মৃদু স্বরে চিৎকার করে দাঁড়িয়ে পড়লাম। এই মেয়ে চিল্লাফাল্লা করছো কেন? আবারও হুঙ্কার ভেসে এলো ওপাশ থেকে। আমি বুঝতে পারলাম ইন্তিশার এখনো যায়নি। কত বড় বদমাস! তখন ডাকলাম, জবাবই দিল না। দাঁতে দাঁত চেপে বললাম, আপনি এখানেই ছিলেন, জবাব কেন দিলেন না তখন? আমার ইচ্ছে। সংক্ষেপে উত্তর। তার এমন বাঁকা বাঁকা কথা শুনে আমার গায়ের রক্ত টকবক করতে লাগলো। মনে মনে দুটো গালি দিয়ে আমি এগোতে চাইলাম তার দিকে, কিন্তু নিচে যে তার ফেলে রাখা ব্যাগটা আছে মনেই ছিল না। ফলাফল দ্রুত হাঁটতে গিয়ে ওই ব্যাগে পা জড়িয়ে একদম উপর হয়ে পড়ে যাচ্ছিলাম মেঝেতে। আমার সামনে দাঁড়ানো ভদ্রলোক এমন কিছু আন্দাজ করেছিল বোধ হয়, সেও এগিয়ে এসেছিল। এরপর তাকে নিয়েই ধুম করে পড়লাম আমি। লম্বু ছেলের চিবুক এত শক্ত, ঠাস করে আমার মুখে এসে লাগলো। ভয়ানক ব্যথায় চিৎকার করে উঠলাম আমি।
সে চমকে ওঠে, সাথে সাথে আমার মুখটা চেপে ধরলো, জড়ানো গলার মৃদু ধমকের সাথে বলল, মাথা খারাপ নাকি? বারবার চেঁচাচ্ছ কেন পাগল? রাগে আমার চোখে পানি চলে এলো। দাঁতে দাঁত চেপে বলতে চাইলাম নিজের মুখে এমন ব্যথা পেলে বুঝতি তখন, কিন্তু বলা তো আর হলো না। মুখে হাত আছে আমার। বাইরে ঝিরঝিরি বাতাস বইতে শুরু করেছে। ওপাশের ঘর থেকে আপা আমার নাম ধরে ডাকছে। নিশ্চয়ই তার কিছু প্রয়োজন। তড়িঘড়ি করে মুখ থেকে ইন্তিশারের হাতটা সরিয়ে দিলাম আমি। ব্যস্ত হয়ে বললাম, ফোন কই আপনার? দেখি আলো জ্বালান তো। সে চাপা স্বরে বলল, ফোন কই আছে মনে নেই? এভাবে যাও তুমি। এভাবে কিভাবে যাব? অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি নাকি আমি? তাহলে আমার গায়ের উপর থেকে ওঠো, পকেট চেক করতে হবে। আপনি আমার কোমর জড়িয়ে ধরে আছেন কেন? উঠবো আমি। ইন্টেনশনালি ধরিনি, পড়ে যাচ্ছিলে তাই। ঠিক আছে, বুঝতে পেরেছি। মুখ বাঁকিয়ে সরে গেলাম আমি। সরে যাওয়ার সময় স্পষ্ট কানে এলো তার স্বরোক্তি, লোকে দেখলে তো বলবে শরীরে ওজনই নেই, তুলোর বস্তা। কিন্তু সত্যিটা হলো 1000 টনের চালের বস্তাই মেয়ে। এত ভারী, উফ! আর একটু হলেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ডাকাত কোথাকার! এত বড় কথা! এই মুহূর্তে চাইলেই আমি এর প্রতিবাদ করতে পারতাম, কিন্তু সময় স্বল্পতা। ওইদিকে আপা ডেকেই যাচ্ছে। কোনো রকমের জবাব দিয়ে ইন্তেশারকে তাড়া দিয়ে ফোন বের করার জন্য তাড়া দিলাম আমি। ও ফোন বের করতে করতে বিদ্যুৎও চলে এলো। এরপর কাল ক্ষেপণ না করে চট জলদি উঠে আপার ঘরের দিকে চলে গেলাম। গিয়ে দেখি বিছানায় শুয়ে ছটফট করছে আপা। অনর্গল চোখ দিয়ে পানি পড়ছে ওর। ভয় অন্তরাত্মা কেঁপে উঠলো আমার। ছুটে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। আপা আমার দিকে হাত বাড়িয়ে ক্রন্দনরত গলায় বলল, ব্যথায় মরে যাচ্ছি আমি নীরদ, আমাকে বাঁচা। আপাকে অস্থির হতে দেখে আমি চিল্লিয়ে ইন্তেশারকে ডাকলাম। একবার ডাকতেই সেও ছুটে এলো। আপাকে ছটফট করতে দেখে মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। ফোনে কারো নাম্বার ডায়াল করতে করতে আমায় উদ্দেশ্য করে বলল, নীরব, চট করে আমার জন্য এক গ্লাস লেবুর শরবত নিয়ে এসো তো। কিছুই স্পষ্ট দেখতে পাচ্ছি না আমি। যাচ্ছি, কিন্তু আপার কি হয়েছে? ভয়ার্ত গলায় শুধালাম আমি। শুনবে, আগে যাও। সময় নষ্ট না করে ছুটে বেরিয়ে গেলাম আমি। কোনো রকমে লেবু পানি বানিয়ে ফিরে এসে দেখি অস্থির চিত্তে আপা ঔষধের বক্সে কিছু একটা খুঁজছে ইন্তেশার, আর বারবার আপাকে উদ্দেশ্য করে বলছে, ওষুধ শেষ হয়ে গেছে, আমাকে বলবে না ভাবি? এখন কি করব আমি? ডক্টর ফোন তুলছে না। আপা তো কোনো কথাই বলতে পারছে না, অনবরত কেঁদেই যাচ্ছে শুধু। এদিকে আমিও কিছু বুঝতে পারছি না। বোকার মতো একবার আপাকে, একবার ইন্তেশারকে জিজ্ঞেস করছি কি হয়েছে, কিন্তু কেউ আমার কথার সঠিক জবাব দিচ্ছে না। এক পর্যায়ে ইন্তেশার ঔষধের বক্সটা ফেলে লেবু পানির গ্লাস টেনে নিয়ে এক চুমুকে শেষ করে বলল, আমি যানবাহনের ব্যবস্থা করছি নীরদ। ভাবিকে হসপিটালে নিতে হবে দ্রুত। তুমি একটু তার কাপড়টা পাল্টে দিয়ে তৈরি হও। এতটুকু বলে ছুটে বেরিয়ে গেল সে। ওদিকে আমার চিৎকার চেঁচামেচিতে ইউসা উঠে গেছে। মায়ের যন্ত্রণা দেখে সে শুকনো মুখে জড়সড় ভাবে বসে আছে পাশে। আমি ওর ভয়টা আন্দাজ করে বড় করে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। বাচ্চাটাকে সাহস দিতে হবে। আমার এই মুহূর্তে স্ট্রং থাকা চাই। সস্নেহে ওর মাথায় হাত রেখে বললাম, চিন্তা করো না মাফিন, চাচু খালামণি দুজনেই আছি পাশাপাশি। কিচ্ছু হবে না আপার। তুমি শুধু প্রে করো মায়ের জন্য, ঠিক আছে? আমার কথা শুনে ইউসা মুখ তুলে চাইলো, তারপর আস্তে করে বিছানা থেকে নেমে বাইরে চলে গেল। ওর গমন পথে তাকিয়ে আমি দীর্ঘশ্বাস গোপন করলাম। আপাকে তৈরি করাতে করাতে ইন্তেশার এসে হাজির। আমার ইউসাকে সাথে করে নিয়ে যেতে বলে সে আপাকে ধরে দ্রুত পায়ে নিচে নেমে গেল। আমি প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে ইউসার কাছে গেলাম। দেখলাম চেয়ারে বসে মাথা নিচু করে কাছেও আলতো করে ওর হাত চেপে ধরলাম। বললাম, দেখি বাবা, চোখ মুছো তো। এখন কান্নাকাটির সময় নয়। তুমি তো স্ট্রং ছেলে, তাই না? মায়ের পাশে থাকতে হবে তো, তাই না? ও উঠে দাঁড়িয়ে ঝটকা মেরে আমার হাত সরিয়ে দিল। রাগে চিৎকার করে বলল, ছোবে না তুমি আমাকে। এই সব কিছু তোমার জন্য হয়েছে। তোমার জন্য আমার বাবা মারা গেছে, আর আজ মায়েরও। তুমি খারাপ। তুমি আমার খালামণি নও, কেউ নও তুমি আমার। আই হেট ইউ, আই জাস্ট হেট ইট। চোখ মুছতে মুছতে ছুটে বেরিয়ে গেল ইউসা। আমি চলন শক্তি হারিয়ে নির্বাক মূর্তিমান দাঁড়িয়ে রইলাম এখানে। এইমাত্র কি বলে গেল বাচ্চাটা? ওর বাবা আর নেই। আপার এই অবস্থার জন্য আমি দায়ী। মাথা ঘুরতে শুরু করলো আমার। সব যেন ঝাপসা দেখছি আমি। পড়তে পড়তে দেয়াল ধরে নিজেকে সামলালাম। নিচ থেকে ইন্তেশার ডাকছে। কাঁধের ব্যাগটা শক্ত করে চেপে ধরে ধীর পায়ে এগিয়ে গেলাম সদর দরজার দিকে। আপা তো সবটা বলেনি আমায়, কিন্তু এখন আমার সব জানা চাই। আপা সুস্থ হোক, শুধু সুস্থ হয়ে নিক। ও না বললেও ইন্তেশারকে বলতেই হবে। আর কি কি হয়েছে ওদের সাথে এই 4 বছরে। ঘড়িতে সময় ঠিক 6:30। বাইরে তুমুল বজ্রপাতের সাথে বৃষ্টি। হসপিটালের করিডোরে রাখা
ভিজিটর সিটে বসে আমি চুপচাপ বৃষ্টি দেখছি। পাশে ইন্তিশার আমার কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে। বেশিক্ষণ নয়, ঘন্টা দেড়েক হবে আমরা এইভাবে বসা। চেয়েও আমি ইন্তিশারকে সরাতে পারছি না। সেই মধ্যরাত থেকে 1.5 ঘন্টা আগে অবধি ওর অমানসিক পরিশ্রম নিজ চোখে দেখার পর আমার বিবেকে বাজছে, থাকুক না এইভাবে কিছুক্ষণ, রেস্ট নিক। কে কি ভাবছে তাতে না হয় নাই বা খেয়াল করলাম। আর আপাতত আমি আমার মনোযোগটা বাঁধ ভাঙা শ্রাবণধারার দিকে নিয়ে যেতে চাইছি। একটুখানি স্বস্তি দরকার আমার ভেতর। কতগুলো দুঃসংবাদ প্রতি মুহূর্ত যেভাবে নিউরনে আঘাত করছে, এটা তো নিতে পারছি না আমি। আমার আপা পৃথিবীতে আমার একমাত্র অভিভাবক, সে আমাদের মাঝে আর কয়েকদিনের অতিথি মাত্র। কথাটা আমি একদমই মানতে পারছি না। ইন্তেশার বলেছিল অবশ্য সেই রাতে, যা শুনেই মূলত দ্বিতীয়বার আমার ফিরে আসা। আপাকে এতদিন সুস্থ দেখে ভেবেছিলাম আমায় ফিরিয়ে আনার জন্য বোধহয় ইন্তেশার মিথ্যে বলেছিল, কিন্তু না, মিথ্যে তো বলেনি সে, দুর্ভাগ্যবশত সত্যটাই বলেছে। আপার বোন ক্যান্সার, ক্যান্সারটা মেটাস্টেটিক স্টেজে এসে ধরা পড়েছিল। চিকিৎসা দিয়ে এখন আর সুস্থ করা পসিবল না। প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট অতিবাহিত হচ্ছে আর অল্প অল্প করে সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। গতকাল গাড়িটা যখন এসে হসপিটালের সামনে থামলো, প্রবেশ মুখে গোটা অক্ষরে জাতীয় ক্যান্সার হসপিটাল লেখাটা দেখে আমার সমস্ত শরীর কেঁপে উঠেছিল। হতবাক হয়ে আমি বারবার যন্ত্রণায় ছটফট করতে থাকা আপার দিকে আর ইন্তেশারের দিকে তাকাচ্ছিলাম। বিশ্বাসই হচ্ছিল না এরকম কোনো রোগে আপা আক্রান্ত হতে পারে। সব থেরাপিগুলো চোখে দেখার পরেও বিশ্বাস হচ্ছে না আমার। সবকিছু কেমন দুঃস্বপ্ন মনে হচ্ছে আমার কাছে। আমি খুব করে চাইছি যত দ্রুত সম্ভব এই দুঃস্বপ্নটা কেটে যাক। আচ্ছা, কি করলে এই দুঃস্বপ্ন কাটবে? বৃষ্টি কমলে তুমি বরং বাসায় চলে যেও নীরদ। সারা রাত তো 2 চোখের পাতা এক করনি। ইউসারও এই মুহূর্তে হসপিটালে থাকা উচিত নয়, কদিন বাদে ওর পরীক্ষা। কাঁধে মাথা রেখে ঘুম জড়ানো গলায় বলল ইন্তেশার। দীর্ঘশ্বাস ছেড়ে আমি বললাম, এ বৃষ্টি এখন থামার নয়। কি মনে করে ইন্তেশার উঠে সোজা হয়ে বসলো, জিজ্ঞেস করলো, নীরদ গতকাল হসপিটালে আসার সময় ইউসা কি তোমাকে কিছু বলেছে? আমি ওর দিকে ঘুরে তাকালাম, ধীর গলায় বললাম, বলেছে ওর বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী। ওর মায়েরও এমন অবস্থা হয়েছে আমার জন্য। ইন্তেশার আমার কথা শুনে কপাল চাপড়ে চকারান্ত একটা শব্দ বের করে মুখ নামিয়ে নিল। 2 হাতে নিজের চুলগুলো খামচে ধরে বড় করে শ্বাস ফেলে আবারও সোজা হয়ে বসে বলল, ওর মাথায় এসব ঢুকিয়েছে মেজো ভাই। বাস্টারটা মরার আগে অবধি বিষোদ্গার করেই গেছে। আমি সবটা শুনতে চাই ইন্তেশার। কি হয়েছিল আমার চলে যাওয়ার পর? প্লিজ আমাকে বলুন, আই বেগ অফ ইউ। হাত জোর করে অনুনয় করলাম আমি। সে আমার দিকে চুপচাপ কতক্ষণ তাকিয়ে থাকলো, তারপর শান্ত গলায় বলে উঠল, তুমি চলে যাওয়ার পর ঠিক কি হয়েছে সঠিক বলতে পারবো না আমি নীরদ। আমি তখন জেলে ছিলাম। জেলে ছিলেন? বিষয় চোখ বড় বড় হয়ে গেল আমার। সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, ফিরে এসে শুধু একে একে মৃত্যুর খেলা দেখেছি, আমার পরিবারের ধ্বংস দেখেছি, ব্যাস। এতটুকু বলে আবারও চুপ হয়ে গেল ইন্তেশার। আমি ভাবতে লাগলাম আর কত শকিং নিউজ শোনা বাকি আমার। এরপর আরো বেশ কিছুটা সময় নীরবে বসেছিলাম আমরা পাশাপাশি। দুজনের হৃদয়ে বোধহয় রক্তক্ষরণ হচ্ছিল নীরবেই। একসময় এই নীরবতা ভাঙলো একটা পুরুষালী কণ্ঠস্বর। কেউ একজন ইন্তেশারের নাম ধরে ডেকে উঠলো হঠাৎ। আমরা দুজনেই একসঙ্গে তাকিয়ে দেখতে পেলাম গত রাতের ছেলেটা, যে তার গাড়ি দিয়ে আমাদের হেল্প করেছিল। ছেলেটাকে দেখে ইন্তেশার হেসে দাঁড়িয়ে গেল, হাত মিলিয়ে মৃদু হেসে বলল, কোথায় ছিলি? কতক্ষণ থেকে অপেক্ষা করছি। ওপাশ থেকে জবাব এলো, কাজ পড়ে গেছিল, তাই তোকে বলে যেতে পারিনি। নো প্রবলেম। আচ্ছা, তোরা ব্রেকফাস্ট করেছিস? না করে থাকলে করে নে, আম্মা খাবার পাঠিয়েছে তোদের জন্য। হাতে ধরে রাখা খাবারের ব্যাগ উঁচিয়ে দেখালো ছেলেটা। এসব ওর কাছে দে, ও রাত থেকে না খাওয়া। আমার দিকে ইশারা করে বলল ইন্তেশার। ইন্তেশারের দৃষ্টি অনুসরণ করে ছেলেটা আমায় দেখে আলতো হাসলো, কিছুটা এগিয়ে এসে বলল, নীরদ রাইট? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। এ ছেলে চেনে আমায়? সে তার হাতে ধরে থাকা ব্যাগটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমাকে চিনতে পারোনি রাইট? আমি ব্যাগটা হাতে নিতে নিতে আবারও মাথা নাড়লাম। আমি তানজিম, ইন্তিসারের বন্ধু, পাশেই আমার বাসা। গতকাল আমাদের হেল্প করার জন্য অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতার সাথে বললাম আমি। প্রত্যুত্তরে তানজিম নামক ছেলেটা মৃদু হেসে বলল, ধন্যবাদ দিতে হবে না, এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। এরপর ইন্তেশারের সাথে আমার আর কথা হলো না। ফ্রেশ হয়ে সে ডক্টরের সাথে কথা বলতে চলে গেল। সেখান থেকে ফিরে দুটো খেয়ে বৃষ্টি মাথায় নিয়েই অফিসে বেরিয়ে গেল। ওর বন্ধুর কাছে জানতে পারলাম একটা প্রাইভেট কোম্পানিতে লজিস্টিক্স অফিসার হিসেবে কাজ করছে 2 বছর যাবত।
লজিস্টিক অফিসারের স্যালারি সম্পর্কে মোটামুটি ধারণা আছে আমার। আমি জানি ফুল টাইম চাকরি হলেও ওই স্যালারি দিয়ে এতটা চলা যায় না, নিশ্চয়ই এডিশনাল আরও কিছুর সাথে যুক্ত আছে। প্রথমে তানজিম ভাই বলতে চাইছিলেন না, একটু জোর করার শেষে বললেন হ্যাঁ সে আরও কাজের সাথে যুক্ত ইন্তেশার, কিন্তু কাজটা কি সেটা আর বললেন না। আমিও জোর করলাম না, সকলের একটা প্রাইভেসি থাকে যেটা ভাঙা উচিত নয়। ইন্তেশার চলে যাওয়ার খানিক পর ইশি আপু তার হাজবেন্ড সহ এলো হসপিটালে। আমি একটু দূরে দূরে সরে থাকলাম, সামনে পেলে কি না কি বলে। আপা তখন ঔষধের প্রতিক্রিয়ায় ঘুমোচ্ছে, ইউসাও ঘুমোচ্ছিল। ইশি আপুরা আসার পর উঠে গেল। আমি ভাবলাম ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিই, ভাবনা অনুযায়ী ওর কাছে গেলাম। ওকে ডাকবো, কিন্তু তার আগেই ও চিল্লিয়ে উঠলো আমার উপর। কেন এখনো পর্যন্ত এখানে আছি প্রশ্ন করলো। কেবিনের ভেতর আপাই এদিকে ঘুমোচ্ছে, অন্যদিকে ইশি আপুর হাজবেন্ড দাঁড়িয়ে। সকলের সামনে ইউসার এরকম ব্যবহার মেনে নিতে পারলাম না আমি। রাগ জন্মালো ঠিক ভেতরে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে বাইরে বেরিয়ে যেতে উদ্যত হলাম। সেই মুহূর্তে অপ্রত্যাশিতভাবে চাপা কণ্ঠে ইশি আপু ডেকে উঠল,